হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। ফার্স্ট সেমিস্টারের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর করাচ্ছিলাম। তো আমাদের কী কী চ্যাপ্টার অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে সেগুলো আগে একটু বলবো। সবার ফার্স্টে আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এটা আমাদের সম্পূর্ণ করানো হয়ে গেছে। পরিচ্ছেদ সংক্রান্ত যত প্রশ্ন উত্তর ছিল। স্ট্রাকচার অফ অ্যাটমও আমাদের সম্পূর্ণ কমপ্লিট। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা স্টার্ট করব ইউনিট 4, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, মানে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। তো সবাই যাদের কাছে বই আছে তারা বইটা খুলতে পারো, আর যাদের কাছে বই নেই তারা স্ক্রিনে কোশ্চেন দেখতে পাবে। তো পেজ নাম্বার হচ্ছে নতুন বইয়ের 279 আর পরিচ্ছেদ 4.1 to 4.2। চ্যাপ্টার 4 আমরা করাচ্ছি, চ্যাপ্টার 4, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ যাই, কি বলেছে চলো দেখিনি। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে ধাতু ক্লোরিনের সঙ্গে যুক্ত হলে কি ধরনের যোজ্যতা দেখা যায়। ধরো একটা ধাতু নিলাম আমি সোডিয়াম, তার সঙ্গে ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে আমরা কি পাই? NaCl। এবার NaCl এর বন্ডিংটা কেমন হয়? সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো আগে লিখে নিই। সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কি পাই? 1s2 2s2 2p6 3s1। ক্লোরিনের কি পাই? 1s2 2s2 2p6 3s2 3p5। এটা ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে গ্রুপ 1-এর আর এটা হচ্ছে গ্রুপ 17-র এলিমেন্ট। ওকে, তাহলে সোডিয়ামের লাস্টে কটা ইলেকট্রন আছে? একটা। এর কটা আছে? 7টা। তাহলে ও কি করে? একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে একে দিয়ে দেয়, দিয়ে এটা কি হয়ে যায়? Na+। আর একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে দিয়ে দিলে কি হয়ে যায়? প্লাস। এবং একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে গ্রহণ করাতে এখন ওর কটা হচ্ছে? ওখানে 7টা ছিল, আমি 6টা দিয়েছি, Cl-। দিয়ে আমরা আলটিমেটলি কি পাই? NaCl। তাহলে এবার এই যে প্রসেসটা করালাম, একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে একজন আরেকজনকে দিয়ে দিল এবং আরেকটা এলিমেন্ট সেই ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে নিল, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ যোজ্যতা বা তড়িৎযোজী যৌগ গঠন। তাই জন্য NaCl এর স্ট্রাকচারটা কেমন হয়? তড়িৎযোজী যৌগের মধ্যে পড়ে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? তড়িৎ যোজ্যতা, ঠিক আছে। তাহলে তড়িৎ যোজ্যতাটা কি সেটা আমাদের জানা হয়ে গেল। এবার অপশান A, C কেন ঠিক নয় সেটাও বলবো। অপশান A-তে আছে সমযোজ্যতা। সমযোজ্যতা মানে হচ্ছে সমভাবে ইলেকট্রন ব্যবহারের কারণে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে সমযোজ্যতা। তাই এখানে সমভাবে তো ব্যবহার হয়নি, একজন দিয়ে দিয়েছে আর একজন সম্পূর্ণরূপে নিয়ে নিচ্ছে, তো এটা নয়। NaCl সেভাবে তৈরি হয় না, মানে কোনো ধাতু আর ক্লোরিনের মধ্যে বন্ধন সেভাবে তৈরি হয় না, ঠিক আছে। অপশান C বলেছে অসমযোজ্যতা। অসমযোজ্যতাটা কি সেটাও আমি তোমাদের একটু বলে দিই, যখন আবার এইগুলোর ডিটেলসে কোয়েশ্চেন থাকবে তখন এগুলো আরও ডিটেলসে তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝা। C বলেছে অসমযোজ্যতা। অসমযোজ্যতা মানে কি? সমানভাবে ব্যবহার হবে না, মানে একজন তাকে দেবে এবং আরেকজন সেটা ব্যবহার করবে, ওই জন্য নাম অসমযোজ্যতা। সমযোজ্যতায় কি দুজন সমানভাবে দেয়, সমানভাবে ব্যবহৃত হয়, আর অসমযোজ্যতা হচ্ছে একজন দেয় কিন্তু দুজন সমানভাবে ব্যবহার করে। তো সেটারও এক্সাম্পল তোমাদের দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো এটা কেন তড়িৎযোজ্যতা হলো সেটা আশা করি বুঝতে পারলে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাব, কোয়েশ্চেন নাম্বার 2 বলে যে নিচের কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু অষ্টক সূত্র মেনে চলে? অপশান A বলেছে XeOF2। Xe হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, তাই তো? তাহলে
যেহেতু এগুলো হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে, সো এগুলোর প্রত্যেকটা লাস্ট কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকে? 8টা করে। তাহলে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে বন্ডও চারিপাশে কটা করবে? 8টাই করবে। তাহলে এবার দেখো, ওর অলরেডি ইলেকট্রন রয়েছে 8টা, তারপরে ও যদি আরও বন্ড করে, তার মানে নিশ্চয়ই তার অষ্টক পূর্তি ঘটবে না। অক্সিজেনের সাথে কেমন বন্ডিং হয়? অক্সিজেন 2টো করে বন্ড করে, ফ্লুরিন 1টা করে বন্ড করে, তারপরে এর লোন পেয়ার থাকবে। মোট কথা অষ্টক পূর্তি কিন্তু এর হবে না, অনেক বেশি হয়ে যাবে, 8-এর বেশি। কেমন হয় দেখতে একটুখানি এঁকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এইগুলো এখন তোমরা আঁকতে পারবে না, কারণ এই চ্যাপ্টারেরই তোমরা লাস্টে করবে ভিভিটি, সেখান থেকে তোমরা এগুলো আঁকতে পারবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা এগুলো আঁকতে পারবে। এছাড়া তোমরা এখনই এগুলো আঁকতে পারবে না। এরকম হয় স্ট্রাকচার। তাহলে দেখে নাও কটা করে এর বন্ড হয়েছে, টোটাল চারিপাশে এর কটা ইলেকট্রন আছে? অনেকগুলো ইলেকট্রন আছে, 8টার বেশি। এখান থেকে দেখো 2টো 4টে 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তো সেই কারণে এর চারিপাশে কি 8টার বেশি ইলেকট্রন আছে, তার জন্য এটা সঠিক উত্তর নয়। অপশান বিতে যাই। অপশান বি বলেছে SCl2। সালফারের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 6টা, তাই তো। আর সালফার এর ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p2 16, তাই তো, সরি 3s2 3p4 16, ঠিক আছে। তাহলে ওর দেখো 6টা আছে, ও কী করবে? আরও 2টো বন্ড করতে চাইবে, ঠিক আছে। তাহলে সালফারের লাস্ট কক্ষপথে কটা আছে? 6টা আঁকলাম। ক্লোরিনের কটা থাকে? 7টা করে, গ্রুপ 17-র এলিমেন্ট। এটা তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। দেখো, তাহলে এর সাথে এর বন্ধন হয়ে গেল, তাই তো। তার মানে এর চারিপাশে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা করে ইলেকট্রন আছে। এরও চারিদিকে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এরও চারিদিকে 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রত্যেকের চারিদিকে, প্রত্যেকটা অ্যাটমের চারিদিকে 8টা করে ইলেকট্রন আছে। তো সেই কারণে এটা কি হচ্ছে? অক্টেট সূত্র মেনে চলছে। তাই অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। অপশান সিও সেম রিজনই হবে না। দেখো, ওর অলরেডি এক্সিট চারিদিকে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে। আবার ও ফ্লুরিনের সাথে 4টে করে বন্ডও করবে। কেমন হবে দেখতে একটু দেখিয়ে দিই স্ট্রাকচারটা। তোমরা এগুলো সবটা ভিভিটি থিওরি যখন পড়ানো হবে তখন জানতে পারবে, ঠিক আছে। এবং ভিএসিপিআরেও কিছুটা জানতে পারবে। এটা হচ্ছে HCl4 এর স্ট্রাকচার। তাহলে নিজেরাই কোনো কটা ইলেকট্রন আছে? অবভিয়াসলি 8-এর বেশি, তার জন্য আমাদের এটাও সঠিক উত্তর নয়। আর BF3, অপশান ডি, BF3 তো এরকম হবে স্ট্রাকচার। বোরনের লাস্ট কক্ষপথে কটা আছে? 3টে ইলেকট্রন আছে। যেহেতু ওর লাস্ট কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, আর ফ্লুরিনও কটা আছে? 3টে আছে, তাই ও 3টে বন্ড করেছে, সুন্দর। তাহলে ওর চারিদিকে কটা ইলেকট্রন হলো? 6টা। এই যে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এর তো আবার অক্টেট ফিলাপই হয়নি, মানে 8টার কম আছে, তাই এটাও হবে না, ঠিক আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হলো? অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলেছে? প্রদত্ত নিম্নলিখিতের মধ্যে কোন বন্ধনটি সবথেকে কম আয়নীয়? সবথেকে কম আয়নীয় মানে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নে কিন্তু ব্রেক হবে না। অপশান এ কী আছে? ফ্লুরিন বন্ড ফ্লুরিন, এটাই হবে আমাদের সঠিক উত্তর। কারণ এই ফ্লুরিনও যতটা টানবে, এই ফ্লুরিনও ঠিক ততটাই টানবে। বোঝানোর জন্য লিখছি কিন্তু এগুলো, হ্যাঁ। তো এরা দুজনেই সমানভাবে টানবে, তাই জন্য না এর ডেল্টা পজিটিভ হবে না এর ডেল্টা নেগেটিভ হবে। তাই জন্য এটা আমাদের সঠিক উত্তর হবে, কারণ বলেছে কোনটি সবচাইতে কম আয়নীয়। তো এর থেকে কম আয়নীয় আর কিছু আশা করি হতে পারে না। তবু অপশান বিটা আমরা দেখে নেব। SF, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ও টানবে, তাই ও ডেল্টা নেগেটিভ হবে, ও ডেল্টা পজিটিভ হবে, তাই এটা আমাদের সঠিক উত্তর নয়। এটা আয়নীয় হচ্ছে। CLF এর মধ্যেও কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ফ্লুরিনে, এ ডেল্টা পজিটিভ কিছুটা, ঠিক আছে। যার মানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকতে হবে, পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকতে হবে। PFও সেম, ঠিক আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হলো? অপশান এ। তাই জন্য কম আয়নীয় কোনটা হবে? যেগুলো সমান, দুটো একই এলিমেন্ট থাকবে সেটা। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 4, কোনটির প্রকৃতি আয়নীয়? আয়নীয় অপশান এ বলেছে BeH2, অপশান বি বলেছে CaH2,
অপশান সি বলেছে MgH2, অপশান ডি বলেছে অল। ঠিক আছে, এটা কোন গ্রুপের এলিমেন্ট এগুলো? কারণ সবকটার হাইড্রোজেন তো সেম আছে, তো সেটা আমার দেখে লাভ নেই। গ্রুপ 2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এটা তো বলেছে কোনটির প্রকৃতি আয়নীয়। প্রকৃতি আয়নীয় হওয়ার জন্য অ্যানায়নের আকার ছোট এবং ক্যাটায়নের আকার বড় হলে আমাদের আয়নীয় বন্ধন খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে নামলে আমরা কি জানি? আকার বৃদ্ধি পায়, তাই তো? যদি আকার বৃদ্ধি পায় তাহলে এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের আকার সবচাইতে বড়, তাই জন্য ক্যাটায়নের আকার সবচাইতে বড় কার? ক্যালসিয়ামের। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান বি। এবং অ্যানায়ন তো সবকটাই হাইড্রোজেন আছে, আমার দেখে লাভ নেই। তো আমাদের ডিফারেন্সিয়েট করছে কি দিয়ে? বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো ক্যালসিয়ামের আকার যেহেতু সবচাইতে বড়, তাই ওর আয়নীয় প্রকৃতিটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, এটা একটা শর্ত। ঠিক আছে, আর এমনি তো তোমরা একটা জিনিস ভাবো, ক্যাটায়ন এবং অ্যানায়নের যদি আকারের ডিফারেন্স থাকে তবেই তো সেটা ভালোভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারবে, আর ক্যাটায়ন অ্যানায়নে যত ভালো ভাঙতে পারবে তত কী হবে? আয়নীয় প্রকৃতি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার জন্য কোনটির প্রকৃতি আয়নীয় হবে? অপশান বি হবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 5। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে। আর একটা জিনিস তোমাদের এখানে মেনশন করাটা ভীষণ প্রয়োজন, এই প্রশ্নটার আরও ভালো উত্তর তোমরা দিতে পারবে ফাজান্স রুল থেকে। ফাজান্স রুল থেকে তোমরা এটা ভালো দিতে পারবে, যেটা তোমাদের এখন নেই বাট এই চ্যাপ্টারেই পড়ে আছে। তো ফাজান্স রুল যদি তোমরা জানতে পারো, এটার অ্যান্সার দেওয়াটা আরও বেশি ইজি হবে, এবং সেটা তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কী করে করতে হয়। এখন কোয়েশ্চেন নাম্বার 5-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে আয়নীয় হওয়া সত্ত্বেও জলে অদ্রাব্য। আয়নীয় হওয়া সত্ত্বেও জলে অদ্রাব্য। ঠিক আছে, অপশান এ বলেছে ক্যালসিয়াম কার্বনেট, অপশান বি বলেছে সোডিয়াম নাইট্রেট, অপশান সি বলেছে CuSO4 মানে কপার সালফেট, অপশান ডি বলেছে KCl মানে পটাশিয়াম ক্লোরাইড। এটা সবসময় কিসে ভাঙে? Ca2 প্লাস প্লাস CO3 2 মাইনাস, এটা ভাঙে Na প্লাস প্লাস NO3 মাইনাস। যারা ক্যাটায়ন অ্যানায়নে ভাঙা জানো না তাদের জন্য একটুখানি বলে দিই এটা, যে তুমি কি নিচ্ছ, সেটা কোন গ্রুপের এলিমেন্ট সেটা দেখেই কিন্তু তোমাকে বুঝতে হবে। সবসময় কোনাকুনি করলেই কিন্তু উত্তর নাও মিলতে পারে। যেমন এখানে এটা আর এটা একটা মূলক, প্রথমে Ca হচ্ছে একটা অ্যাটম আছে আর CO3টা টোটালটা একটা মূলক, তো তোমার মনে হতে হবে Ca প্লাস CO3 2 মাইনাস, কিন্তু সেটা কিন্তু হয় না। কারণ কি? ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম, তাহলে কত চার্জে ভাঙবে? 2 চার্জে। আর কেন 2 প্লাস হয়? 2 নম্বর 2 চার্জে তো ভাঙবে, কিন্তু কেন ভাঙবে সেটারও কারণ আছে। কারণ কি? ক্যালসিয়ামের কত হয়? 20, তাহলে ও যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলেও কি হয়ে যাবে? 18, তাই তো? ওর ইলেকট্রন সংখ্যাটা কি হয়ে যাবে? 18 হয়ে যাবে। তাহলে যদি ইলেকট্রন সংখ্যা 18 হয়ে যায়, আর প্রোটন 20 তো 20 আছে, এখানেও প্রোটন 20, ইলেকট্রনও কত ছিল? 20। এবার দুটো ইলেকট্রন ছাড়ার পর ওর ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 18, প্রোটন তো 20-20টাই ছিল, 20টাই রয়ে গেছে, তাহলে ইলেকট্রন কত হলো? 18 হয়ে গেল। তাহলে 18 কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের, তাহলে এ স্টেবল হয়ে যাচ্ছে। তাই জন্য ও কি চায়? সবসময় দুটো ইলেকট্রন ছেড়ে দিতে, তাই জন্য ও অলওয়েজ 2 প্লাস হয়, কোথাও এর সিঙ্গেল প্লাস দেখতে পাবে না। ঠিক আছে, আর CO3 তাহলে কী হবে? এটাও সেমভাবে, এটার যদি 2 প্লাস হয় এটাও 2 মাইনাসই হবে, কারণ দুটোর চার্জ আমাকে সমান করতে হবে, এবং যদি সমান নাও হয় দুটো চার্জের যোগফল যেন অলওয়েজ আমার 0 হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। +2 -2 করে 0 হয়, তো তাই দুটো চার্জের যোগফল সবসময় আমাকে 0 করতে হবে যেভাবে হোক। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙতে হয়। যারা জানো না তাদের জন্য একটুখানি ছোট্ট করে বলে দিলাম, কারণ অনেক স্টুডেন্ট পড়িয়ে আমি দেখেছি যে হয়তো তারা ক্লাস 11-12-এ পড়ছে ঠিকই, বাট ক্যাটায়ন অ্যানায়নে ভাঙাটা জানে না, এবং কেন ভাঙে সেটাও তারা জানতে পারে না। সোডিয়াম গ্রুপ 1 এর এলিমেন্ট, তার জন্য
একটা সিঙ্গেল প্লাস একটা সিঙ্গেল মাইনাসে ভেঙেছে। Cu2+SO4 2- এবার কেন হয় সেটা হচ্ছে সালফেটের চার্জ অলওয়েজ 2- হয়, SO4 অলওয়েজ 2- ভাঙে, তাই জন্য Cu-টাও 2+এই ভাঙতে হবে। বললাম যে চার্জের যোগফল 0 করতে হবে। K+ আর Cl- সেম কারণে। পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট এবং ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এলিমেন্ট। ক্লোরিন একটা গ্রহণ করতে চায় আর পটাশিয়াম একটা বর্জন করতে চায়, তাই জন্য দুজনেরই K+ আর Cl- হয়। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙাটা বলে দিলাম। এবার আসি আসল জায়গায়। আমি এটা কেন দেখালাম, বলেছে আয়নীয় হওয়া সত্ত্বেও জলে অদ্রাব্য, সবকটাই আয়নীয়। দেখতে পেলে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙলো মানেই কি সে আয়নীয় যৌগ। ঠিক আছে, এবার আমাদের কথা হচ্ছে এটা আমার ভাঙার কি প্রয়োজন, ইকুয়াল টু মানে ইউ হচ্ছে ল্যাটিস এনার্জি ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল বাই ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের দূরত্ব। এটা হচ্ছে সূত্র। তাহলে ল্যাটিস এনার্জিটা আমি এখানে আবার কেন পড়লাম, আমরা জানবো যত বেশি হাইড্রেশন এনার্জির ভ্যালু গ্রেটার দেন ল্যাটিস এনার্জি, এটা যে ফুলফিল করতে পারবে এই ক্রাইটেরিয়াটা, সেটা তত বেশি সলিউবেল হবে। ঠিক আছে, যত হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে বেশি হবে সে তত তাড়াতাড়ি জলে সলিউবেল হবে। ঠিক আছে, সলিউবেল ইন ওয়াটার। ওকে, তার জন্য আমাদের সবার আগে কী জানতে হবে, ল্যাটিস এনার্জিটা কী, তার জন্য ল্যাটিস এনার্জিটা লিখলাম। তো এবার ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফল, তাহলে এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের দেখো এইটা হচ্ছে 2+2- আছে আর এইটা 2+2- আছে, তার মানে উত্তর কী হবে, এই দুটোর মধ্যে একটা হবে। কারণ ল্যাটিস এনার্জির ভ্যালু যত বেশি হবে তত আমাদের অদ্রাব্য হবে না, আমাদের তো অদ্রাব্য জানতে চেয়েছে, তাই বি আর ডি তো আমাদের এই অপশান থেকেই বেরিয়ে গেল। যদি দ্রাব্য জানতে চাইতো তাহলে এই দুটোর মধ্যে একটা হতো, কারণ হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে বেশি হতো। আমাকে এখন জানতে হবে কি অদ্রাব্য, তার মানে কি ল্যাটিস এনার্জির ভ্যালু বেশি হতে হবে, আর ল্যাটিস এনার্জির ভ্যালু বেশি হওয়ার জন্য ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের গুণফলটা বেশি হতে হবে, তাহলে ল্যাটিস এনার্জি বেশি হবে, কারণ অদ্রাব্য জানতে চেয়েছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা উল্টে লিখে দিই, কারণ আমাদের এখন ক্রাইটেরিয়া কি যে এটা এখানটা মুছে দিই। ঠিক আছে, ল্যাটিস এনার্জি যদি বেশি হয় হাইড্রেশন এনার্জির থেকে, তাহলে আমাদের ইনসলিউবেল ইন ওয়াটার হবে, তাই জন্য আমাদের উত্তর কী হতে হবে, হয় এ নয় সি। এর প্রশ্ন হচ্ছে দুটোই তো ক্যাটায়ন আর অ্যানায়নে 2+2- ভাঙছে, তাহলে কী করে আমরা জানবো, আমরা এটা জানি যে CaCO3-র ল্যাটিস এনার্জি অনেক বেশি হয়, অনেক বেশি হয়। কেন হয়, কারণ CaCO3 হচ্ছে একটা সলিড কম্পাউন্ড এবং CaCO3টার ক্ষেত্রে কি হয়, ল্যাটিস এনার্জির ভ্যালু এতটাই বেশি হয় যে এই CaCO3 বন্ডটাকে সহজে ব্রেক করা যায় না। আর সলিডে আমরা জানি সলিডের কী হয়, যে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো খুব ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে, যার কারণে এদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলটাও অনেক বেশি স্ট্রং হয়, আর জল সেটাকে ব্রেক করতে পারে না। তো সেই কারণে এর ল্যাটিস এনার্জি এতটাই বেশি হয় যে হাইড্রেশন এনার্জি এটাকে ওভারকাম করতে পারে না। ঠিক আছে, তো যেহেতু CaCO3 ল্যাটিস এনার্জি অনেক বেশি হয়, তাই জন্য এটা হয় জলে অদ্রাব্য। আর CuSO4 এর ক্ষেত্রে কী হয়, এটা যখনই জলে সলিউবল হয় তখন জলের অণুগুলো Cu2+ আর SO4 2- এর সাথে অ্যাটাচ হয়ে যায়, যার কারণে এটা ইজিলি ব্রেক করতে পারে এবং এটা জলে সলিউবল হয়ে যায়। তার মানে কি CuSO4 এর ক্ষেত্রে হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়। এবার এটা একটু মুছছি, CuSO4 এর ক্ষেত্রে কি হয়, হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়, যার জন্য জলে কি হয়, সহজে সলিউবল হয়ে যায়। এবং এইটাও তাই হয়, এটাও তাই হয়, এটাও তাই হয়। এই তিনটের ক্ষেত্রে হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে অনেক বেশি হয়, যার কারণে জলে সলিউবল হয়ে যায়, এটা সলিউবল হতে পারে না। ঠিক আছে, এবার আরও একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে এটা পড়ার জন্য, যে বেশিরভাগ জায়গাতেই তোমাদের হচ্ছে এরকম টাইপের কোশ্চেনই দেবে যে তোমাদের কিছু কিছু মানে হাইড্রেশন এনার্জি কোনটার বা ল্যাটিস এনার্জি কোনটার বেশি কম সেটা একটুখানি মনে রাখতে হবে। যেমন এই দুটোর ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখতে হয়েছে যে হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জির থেকে একটু বেশি হবে, মানে জল এই কপার সালফেটের সাথে ক্লোজলি প্যাকড হয়ে যায়, কিন্তু এ কিন্তু ক্লোজ প্যাক হতে পারে না, কারণ এদের দুজনকে ব্রেক করতে পারে না। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে আমাদের সঠিক উত্তর কী হয়ে গেল, সি।
কোয়েশ্চেন নাম্বার 6-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, নিচের কোনটি আয়ন দ্বারা গঠিত? আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর আশা করি সকলেই পারবে, আমার আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই।